আপনার কলকাতায় টার্গেট 5,000। এই আরজি করে ঘটনার পর অনেকেই বলছিলেন শাসক দল এবং সরকার টার্গেট 5,000 না, এটা ভুল। আমি বলছি আজকে অনেকে আসতে পারেনি, কালকে রাত্রে আমি বললাম এই অডিটোরিয়ামে 1,000টা সিট রয়েছে আর 1,400 লোক এসছে, এমনকি পিছনের দিকে আমাদের স্ক্রিন লাগিয়ে 200 চেয়ার পাততে হয়েছে, মধ্যেখানে যে সিঁড়ি ছিল সেখানে লোক বসাতে হয়েছে, উপরে একটা লিমিটের বেশি লোক তোলা যায় না। তো অনেক লোককে আমরা ফোন করে বারণ করেছি যে এসো না, জায়গা দিতে পারবো না। সেই কারণে আমি বলেছি যারা আজকের মিটিংয়ে আসতে পারেনি, পরবর্তী ক্ষেত্রে আমরা যে কর্মসূচিটা নিয়েছি এটা হেঁটে যাওয়ার পরে এপ্রিল মাসে দরকার হলে কলকাতায় একটা বড় অডিটোরিয়ামে আমি তাদের অ্যাড্রেস করব। অনেকেই বলছিলেন যে আরজি করে ঘটনার পর শাসক দল এবং সরকারের সাথে চিকিৎসকদের একটা দূরত্ব তৈরি হচ্ছে। আপনার এই প্রোগ্রাম বা আগামী দিনে কলকাতায় যে প্রোগ্রাম আপনি করবেন, এই দূরত্ব কমবে? কোনো দূরত্ব নেই, যারা প্রতিবাদ করেছে তারা প্রতিবাদ করেছে, প্রতিবাদ করার অধিকার তো সবারই রয়েছে। এবং যে দাবিগুলো নিয়ে প্রতিবাদ করেছে, মুখ্যমন্ত্রী তো জুনিয়র ডাক্তারদের সাথে বসেছে, রাজ্য সরকারের তরফ থেকে মুখ্য সচিব একাধিকবার বসেছে, তারা যে দাবিগুলো উঠিয়েছিল সেই একাধিক দাবিকে মান্যতা দেওয়া হয়েছে, প্রশাসনিক রদবদল সেভাবে করা হয়েছে, কোনো দূরত্ব নেই। যদি কেউ বসতে চায় আমার সাথে, আমি বারবার হাত বাড়িয়ে দিয়েছি, বসে। আমি আজকে মিটিংয়ে আমি মূলত বিল নিয়ে অনেক কিছু বলেছি। আমার মনে হয় আমি প্রথম দিন যেটা বলেছিলাম যে একমাত্র সমস্যা হচ্ছে অ্যান্টি রেপ ল। আমি আমতলা থেকে দাঁড়িয়েই বলেছিলাম যে সরকার আনুক, আমরা সমর্থন করব। তো সরকার তো আনেনি। আমি সেটাই ওদের বললাম যে আমরা আমাদের বিধানসভায় অপরাজিতা বিল পাস করে বিএনএসএস এর অ্যামেন্ডমেন্ট করে রাজ্যপালের কাছে পাঠিয়েছি, রাজ্যপাল সেটা রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে। রাষ্ট্রপতির কাছে প্রায় 2 মাস হতে চলল, বিলটা পড়ে আছে, আটকে রয়েছে। এই বিলটা যদি ছেড়ে দেওয়া হয়, এটা যদি আইনে পরিণত হয়, তাহলে যেই এই ঘটনা ঘটান, এই মানে দানবগুলোর আমি মনে করি সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। মানে মহারাষ্ট্রতে আপনি দেখেছেন বদলপুরে, জায়গাটার নাম কি বদলাপুর না বদলপুর, বদলাপুর, স্কুলে পড়ুয়া ক্লাস 2তে পড়ে, 3তে পড়ে, বাচ্চাদের হেনস্থা হতে হয়েছে। তো কেন্দ্র সরকার কিন্তু তো আটকায়নি, তাদের কাছে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তারা কেন্দ্রে রয়েছে, মানুষ তাদের নির্বাচিত করেছে। তারা যদি অর্ডিন্যান্স করে দিল্লি সরকারের ক্ষমতা কুক্ষিগত করে রাখতে পারেন, তারা যদি অর্ডিন্যান্স করে ইডি ডাইরেক্টরের মেয়াদ বাড়াতে পারেন, তাহলে তারা অর্ডিন্যান্স করে একটা অ্যান্টি রেপ বিল আনছেন না কেন? 6 মাসের মধ্যে মোটামুটি হবে। আর সংখ্যা কম পড়লে তৃণমূল কংগ্রেসের 29 জন অ্যান্টি রেপ লয়ে ভোট দেবে, আনুক, কেউ তো বারণ করেনি। আমি ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস থেকে মেয়র রোডে ঘোষণা করেছিলাম আমি প্রাইভেট মেম্বার বিল আনবো। তারপরে রাজ্যের বিধানসভায় অপরাজিতা বিল পাস হয়। এই বিলটা কার্যকরী হলে আর প্রাইভেট মেম্বার বিল আনতে হবে না, আর যদি না হয় আমি প্রাইভেট মেম্বার বিল আনবো। কিন্তু প্রাইভেট মেম্বার বিলের অনেক বাধ্যবাধকতা থাকে, লটারি হয়, ওই সেশনে উঠবে কি উঠবে না আপনি জানেন না, তো আবার পরের সেশনে ট্রাই করতে হবে। তো সেটা 6 মাসও হতে পারে, 1 বছরও হতে পারে, 5 বছরও হতে পারে, ভাগ্যে ঝুলছে। লটারি করে চিটের মতো উঠবে, তারপর আপনার বিল নিয়ে আলোচনা আপনি সুযোগ পাবেন, মোশন মুভ করতে পারবেন, হয়তো পারবেন না। কিন্তু এটা হয়ে গেলে প্রাইভেট মেম্বার বিল লাগবে না, আমি সেটাই ওদের বিস্তারিত বলেছি। আমার একটা লাস্ট প্রশ্ন, স্বাস্থ্যক্ষেত্রে আপনি একটা বড় পদক্ষেপ নিলেন, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী নিজেও এই প্রস্তাব কি আপনার তরফে, আপনি সাংসদ, এই প্রস্তাব কি ওনার কাছে পৌঁছবে যে রাজ্যের প্রত্যেকটি জায়গায় আপনার এই কর্মসূচি নিয়ে যাওয়া হোক বা মানুষ এই পরিষেবাটা পাবে? আগে তো শুরু করি, মানুষের কি প্রতিক্রিয়া দেখি, মানুষের প্রতিক্রিয়া ভালো হলে আমি নিশ্চিতভাবে জানাবো। এবং যেখানে যেখানে আমি মানুষের যা প্রতিক্রিয়া পেয়েছি, যদি কোথাও কোনো ইতিবাচক প্রতিক্রিয়া পেয়ে থাকি আমি জানিয়েছি। আপনি বললেন যে ডাক্তাররা যে রাজ্যে যেখানে কোনো অসুবিধায় পড়লে আপনার সঙ্গে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারবে। আর একটা ডায়মন্ড হারবারের ক্ষেত্রে আপনি রেফারেল সিস্টেম নিয়ে যেটা বলেছেন, যদি কোনো রেফারে কোনো সমস্যা হয় সেও আপনাদের টিমের সঙ্গে যোগাযোগ করলে তার ভর্তির ব্যবস্থাটা হবে। কিন্তু এই রেফারেল সিস্টেমে সারা রাজ্য জুড়ে একটা মারাত্মক সমস্যা, যে সমস্যাটা অত্যন্ত সমস্যা, ডাক্তাররাও বারবার করে বলেন যে রেফার হওয়া রুগী ঘুরে বেড়ায়। তো রাজ্যের অন্যান্য ক্ষেত্রে যারা রয়েছেন রেফার নিয়ে যারা ভুক্তভোগী, তাদের জন্য কি কোনো আগামী দিনের কোনো ভাবনা চিন্তা কিছু আপনি চিন্তা ভাবনা বা পরিকল্পনা? আমি আমার জায়গাটা নিয়ে বলতে পারি, সেখানে জনপ্রতিনিধিরা, আমার এখতিয়ার তো ক্রস করার আমার ঠিক না। সেখানে এমএলএ রয়েছে, জনপ্রতিনিধি রয়েছে, এমপি রয়েছে, তারা করুক। যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে, আপনার কাছে যদি সেরকম স্পেসিফিক কোনো কেস থাকে আপনি জানাবেন আমাকে।
এই বিষয়ে আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে কর্মবিরতি চলছিল যে এই সময় অনেক সরকারি ডাক্তাররা জুনিয়র বা সিনিয়র তারা কর্মবিরতি সরকারি হাসপাতালে কাজ করছেন না, প্রাইভেট হাসপাতালে গিয়ে তারা কাজ করছেন, এই অভিযোগ এসেছিল এবং স্বাস্থ্যসাথীতে বিরাট অঙ্কের বিলও হয়েছে। মুখ্যমন্ত্রীও বলেছেন তদন্ত চলছে, কি বলবেন ভবিষ্যতে? সে মুখ্যমন্ত্রী বলেছেন তদন্ত পথে চলবে, তদন্ত পুলিশ করবে। ইনভেস্টিগেটিং এজেন্সি যদি তদন্ত করে কিছু দেখে কারোর অবহেলা বা গাফিলতির কারণে একটা প্রাণ হারিয়েছে, তারা সে ব্যবস্থা নেবে। তার জন্য বিচার ব্যবস্থা আছে, পুলিশ আছে, আইন আছে, প্রশাসন আছে। এখানে আমি বলার কি? আমি তো সেটাই বললাম, তার জন্য তদন্ত চলছে। সেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুলিশ আছে, প্রশাসন আছে, রাজ্য সরকার আছে, বিচার ব্যবস্থা আছে। আমি কি বলতে পারি? বাংলাদেশ ইস্যুতে এই রাজ্যে তো বিরোধী দল যে ধরনের মুভমেন্ট করছে, যে ধরনের বক্তব্য রাখছে, কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই রাজ্যে তো এই ইস্যুকে কাজে লাগিয়ে পরিস্থিতি তৈরি হতে পারে। তো বিজেপির অভ্যাস সব কিছু নিয়ে রাজনীতি করা। আরজিকর নিয়ে রাজনীতি করেছে, বাংলাদেশ নিয়ে রাজনীতি করছে। আরে বিজেপির সরকারই তো ক্ষমতায় কেন্দ্রে। এই বীরত্বটা দিল্লিতে গিয়ে দেখা। আমরা তো চাই যে বাংলাদেশে যে অনাচার চলছে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক, কিন্তু ব্যবস্থা তো মামাটি মানুষের সরকার বা পশ্চিমবঙ্গ সরকার নিতে পারবে না। আপনাকে তো সংবিধান মানতে হবে। সংবিধানে 3টে লিস্ট আছে, স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট, কনকারেন্স লিস্ট। ইউনিয়ন লিস্টে পড়ে এক্সটার্নাল অ্যাফেয়ার্স। সম্প্রতি যে জাতীয় কর্মসমিতির বৈঠক আমরা দেখলাম কালীঘাটে, সেখানে প্রবীণ নেতাদের খুব আধিক্য এবং যে কমিটিগুলো তৈরি হলো প্রবীণ নেতার নেতৃত্বের একটা খুব প্রাধান্য দেখা গেল। এরপরে এক লিস্ট বেরোলো টিভি প্যানেলিস্টদের একটা তালিকা, সেখানে অনেক নবীন প্রজন্মের নেতারা বাদ। অনেকে এটাকে নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যে দিয়ে দেখছেন যে প্রবীণ নেতৃত্বের গোটা বিষয়টিকে হাতে তুলে নেওয়া। এই বিষয়টাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে দেখেন? এখানে তো দেখার কিছু নেই। ঠিক আছে, দল যদি মনে করেছে, দল শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করেছে, পার্লামেন্টের একটা আলাদা কমিটি তৈরি করেছে, পরিষদীয় দলে বিধানসভার জন্য একটা আলাদা কমিটি তৈরি করেছে, যাদের যোগ্য মনে করেছে তাদের জায়গা দিয়েছে। তারা কতটা যোগ্য, কতটা দক্ষ আগামী দিনে তাদেরকে প্রমাণ করতে হবে। আমি যখন যে দায়িত্ব পেয়েছি আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি, সম্মুখ সমরে লড়াই করেছি। সাংগঠনিক দায়িত্বে আমি যখনই ছিলাম, দল যে দায়িত্ব দিয়েছে, আমি নির্বাচনের সময় আপনারা দেখেছেন আমি করেছি। দল যাদেরকে দায়িত্ব দিয়েছে আমি মনে করি দলের সিদ্ধান্ত শিরোধার্য। তারা কতটা দক্ষ, তারা কতটা পটু, তারা কতটা পরীক্ষিত, প্রমাণ তাদের করতে হবে। হ্যাঁ, একটা সাংগঠনিক তৎপরতার প্রস্তাব জমা দিয়েছে। আমি আমার কর্তব্য আমি করেছি। আমি বারবার বলছি দলের সিদ্ধান্ত, নেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য। এবার তিনি কবে করবেন তিনি জানেন। আমার কাজ, আমি যেটা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলাম, যে আমার কর্তব্য, আমার সাংগঠনিকভাবে আমার যতটুকু এবং রেজাল্ট দেখে আমি সেভাবে প্রস্তাব রেখেছি। তারপর করবে কি না করবে সেটা দল ঠিক করবে, আর কবে করবে সেও দল ঠিক করবে। জাতীয় কর্মসমিতি বৈঠকে আমরা দেখেছি সুখেন্দু শেখর রায়কে ডাকা হয়নি, তাকে কি একেবারে বাদ দেওয়া হলো? এমন কোনো সিদ্ধান্ত জাতীয় কর্মসমিতিতে হয়নি, আর এই নিয়ে আলোচনা হয়নি। জাতীয় সমিতির বৈঠক সুব্রত বক্সী চিঠি করে পাঠিয়েছিলেন। আমার মনে হয় তাকে জিজ্ঞেস করলে তিনি উত্তর দিতে পারবেন। যে প্রশ্নটা করছিলেন মহেন কবির ইস্যুতে, তো আপনার ঘনিষ্ঠ কিছু শিক্ষক নেতা তারা সামাজিক মাধ্যমে আপনাকে বিশেষ প্রশাসনিক দায়িত্বে চেয়ে তারা পোস্ট করার জন্য তাদের অভিযোগ যে তাদেরকে শিক্ষা দপ্তরের বেশ কিছু পদে তারা ছিলেন, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে একের পর এক নেতা। এটা কিভাবে আপনি বলছেন বিষয়টা? যে সরিয়েছে বা যে অ্যাপয়েন্ট করছে সে বলতে পারবে। আমি অ্যাপয়েন্টও করিনি, আমি সরাইও নি। যে অ্যাপয়েন্টিং অথরিটি বা রিমুভিং অথরিটি সে বলতে পারবে। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।